আমি আর কখনো তোকে সাথে কোথাও যাবো না। আমি বিশ্বাস করতে পারিনি যে তোর এখানে সত্যি আসবি, কিন্তু রাজেশ্বরী ধরা পড়েছে, আর অর্ধেক কাজটা তো তুমিই করে দিয়েছো তাকে। মা, তুমি একটা কথা বলো তো, যে তুমি এখানে এলে কি করে? একটু প্রথম থেকে বলো না। নিজের মৃত্যুর অভিনয় করলাম। তারপর এখানে চলে এলাম। কি বলছো আন্টি? তাহলে তুমি আগেই সবকিছু জেনে গেছিলে? আমি জানতাম এইখান থেকেই সবকিছু অপারেটেড হচ্ছে, কিন্তু আমার কিছু করার ছিল না, যোগাযোগ করার কোনো উপায়ও ছিল না, তাই লুকিয়েছিলাম। প্রিন্স নামের লোকটা আজকে আমার শ্যাডো দেখতে পায়, তখন আমি ওই পুরনো ফাইল আর টেপের গোডাউনে নিজেকে লুকিয়ে রাখি। ওরা তালা লাগিয়ে চলে যায়, আমি বেরোইনি। বেরোলে ওরা আমাকে বাঁচতে দিত না। এতে তো তোমার আরো রিস্ক আন্টি। হ্যাঁ আন্টি, এই ঘরটা কে খুলতো, কিভাবে খুলতো, বা আগে কেউ খুলতো কিনা, এটা তুমি কি করে জানতে? আমি মনে মনে চেয়েছিলাম তোরা যেন আসিস। আমি জানতাম আমার পাণ্ডব গোয়েন্দা আছে, পাণ্ডব গোয়েন্দা আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। তারা পেরেছে, নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে এসেছে। না কাকিমা, শুধু আমরা নয়, আরো একজন আছে যে তোমাকে বাঁচাতে সাহায্য করেছে। তিনি না থাকলে আমরা অনেকগুলো বিষয় নিশ্চিত হতাম না। বলতে পারো তিনি আমাদের অনেকগুলো ক্লু দিয়ে সাহায্য করেছে, আর তাকে বাঁচানো এখন আমাদের সব থেকে বেশি প্রয়োজন। হ্যাঁ, আমাদের আগে থানায় যেতে হবে, ওই কাজটা করা খুবই দরকার আমাদের। একদম, চলো। আরে অদ্ভুত তো, মুখের সামনে এভাবে কেউ ঝাড়ে নাকি? অদ্ভুত সব লোকজন। অদ্ভুত সব লোকজন, সবাই অদ্ভুত। বাড়িতে সবাই এক্ষুনি এসে পড়বে, এখন উনি কাগজ পড়ে চলেছেন। আশ্চর্য ব্যাপার, তুমি কি কাগজ মুখস্থ করো নাকি গো? অদ্ভুত ব্যাপার একেবারে। এত এত লোকজন আসবে, আমাকে হাজার হাজার কাজ করতে হবে, আর ওনাকে দেখো। আরে কি হলো? আমি তো তোমার সঙ্গে কথা বলছি, আমি তোমার সঙ্গে কথা বলছি। তোমার বাড়িতে লোকজন আসবে, তুমি বাজার যাবে না? বাচ্চাগুলোকে তুমি বাজার পাঠিয়ে দিলে? অদ্ভুত ব্যাপার। আমাদেরকে তাকিয়ে আছো কেন তুমি? বলা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমি বলি এবার? হ্যাঁ বলো। আমি বাজারে যাচ্ছি, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ভম্বলা বাবলু ব্যাগ নিয়ে বাজারে চলে গেলাম। কি করবো? তুমিও ঝাঁপিয়ে পড়ে বললে না কেন যে ওরে আমার বাড়ির লোকজন আসবে, আমি বাজার করব? সেই সুযোগটা তো পেলাম না আমি। সব সময় অজুহাত, সব সময় অজুহাত। আমার ভালো লাগে না। একটা প্রফেসর হয়েছে, অদ্ভুত ব্যাপার একেবারে। আশ্চর্য। তুই আমার পিছনে পিছনে আসছিস কেন রে? বলছি তোমরা দুজন আবার ঝগড়া করছো? হ্যাঁ, দাঁড়া আমি দিদিকে ডাকি। দিদি, আই দিদি, একবার নিচে নামে আয়, এদিকে আয়। সব সময় দিদি দিদি করে ডাকিস কেন? বিচ্ছু, অদ্ভুত হয়েছে। আবার দিদি 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 করে ভালো লাগে না। আমি বলছি এই মা বাবা সকাল সকাল আবার ঝগড়া করছে। উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু বিচ্ছু। সংসার ধর্ম কিছু করে, কিছু জানিস? সারাক্ষণ তো টাইম শেষ করে ঘুরে বেড়াচ্ছিস এদিক ওদিক। আমরা তো আলোচনা করছিলাম।
আমরা আলোচনা করছিলাম না, বলো বলো কি ঝগড়া? আলোচনা? এই দাঁড়াও, টেস্টটা দেখে এসো। আরে এখানে টেস্টার বসে আছে, আমাকে একটা টেস্ট করাবে তো নাকি? এই বিচ্ছু এদিকে আয়। হ্যাঁ এই শোন না, একবার তো একটা কাকিমাকে কল করতো, আমি রতন কাকাকে বলে দিয়েছিলাম ট্যাক্সিটা নিয়ে যেতে, দেখ তো গেছে নাকি। যা যা শোন এদিকে শোন। কি চিন্তা হ্যাঁ? বলছি তুই যখন ওদের বাড়ির বৌমা হয়ে যাবে না, তখন ওদের আর কোনো চিন্তাই থাকবে না, দেখে নিস তখন তুই ট্যাক্সি চালিয়ে নিয়ে যাবি। খুব পেকেছিল তুই, চল আজকে তো হবে। হ্যাঁ খুব পেকেছিস, শুধু পাকা বয়স কত? হ্যাঁ শুধু এরকম লাগছে তোর লাগাই হচ্ছে নাকি এসব? হ্যাঁ দেখো না, আমি সত্যি কথা বলেছি বলে তুই সত্যি কথা বলছিস, তুই শুধু উল্টোপাল্টা কথা বলতে জানিস। কি বলেছে ও? ছাড় তোর কথা, সব উল্টোপাল্টা কথাবার্তা। হ্যাঁ সত্যি কথা বলেছি। যা 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 যা। হ্যাঁ আমি কেকটা দেখে আসি। আসুন 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 আসুন। আরে আসুন এসে পড়েছি। আসুন এসবের কি দরকার? আরে দরকার আছে। এই লোক না, ধর। হ্যাঁ আসুন, বসুন। হ্যাঁ বসছি। এই এসো, আরে এসো। স্বর্ণালী তুমি হ্যাঁ না তুমি আগে, লেডিস ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। কাগজটা ওই রকম ভাবে আমরা বসবো, আপনি বসবেন না? বসুন না। আমি ঠিক আছে এখানে। আজকে কিন্তু আমি হেঁটে এসেছি। হ্যাঁ রিক্সা যাচ্ছিল তবুও কিন্তু আমি উঠিনি। আসল মোদ্দা কথা হলো যে আজকে আমি পেট পুড়ে খাবো। খাবেন অবশ্যই খাবেন। এই যে এসে গেছি, বাজার নিয়ে একেবারে উপস্থিত। এসে গেছে, এখানে সব ঠিকঠাক দিয়েছিস তো? একদম। গণেশকে বলে এসেছিলাম একটা জ্যান্ত পেলি। আমি রেখেছি। কাকু জ্যান্ত মানে কি বলছো? মাছ তো একেবারে নিজেই ব্যাগের মধ্যে লাফ মেরে ঢুকে পড়ে কি বললো জানো? কি বললো? বেনি মাধব তোমার বাড়ি যাবো। ফাজলাম হচ্ছে। এই শোন এই তোদের মধ্যে এই বেনি মাধবটা কে বলতো? হ্যাঁ আচ্ছা মা, এটা কোনো জিজ্ঞাসা করার ব্যাপার হলো নাকি? আমাদের মধ্যে কি আবার অবশ্যই পাবলুদা। ভালোই তো লাগছে সুন্দরী। ও বাচ্চুদি, তুমি শিগগিরই খেতে দাও তো। আরে খেতে দাও মানে? এক্ষুনি বাজারে কতগুলো কচুরি খেলো জানো? ওই কটা কচুরি কতক্ষণ আর পেটে থাকবে সে তো কখন হজম হয়ে আচ্ছা গেছে। ভম্বল আমি তো দিচ্ছি। তোরা এখানে কি করছিস দাঁড়িয়ে? সত্যি আজ খুব আনন্দের দিন, খুব মজার দিন। আজকে খুব রান্না বান্না হচ্ছে, সবাই মিলে পেট ভরে আনন্দ করে খাবো। আমাদের ছেলেমেয়েরা কিন্তু প্রমাণ করে দিয়েছে তারা তাদের বাপ মাকে উদ্ধার করতে পারে। কিন্তু বাকিরা আসছে না কেন? আরে কাকিমা তুমি ফোন করলে না কেন? আরে আমি ঠিক আছি। বৃষ্টি তুমি ফিরে এসেছো বোন? কি যে নিশ্চিন্ত বোধ করছি। দিদি ভালো আছো তো? কি যে টেনশন করেছিলাম না আমরা। উফ, আমি ভাবিনি যে আবার সবার সঙ্গে এভাবে দেখা হবে। আমি যে ফিরে আসবো সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। চলো। হ্যাঁ বসো চল। আপনি বসুন। বসো। কালকের রাতটা মানে আমাদের যে কি কেটেছে যে কি বলবো জানো? আরে যার শেষ ভালো তার সব ভালো। না সেটা ঠিক কিন্তু বৃষ্টিকে বড্ড টায়ার্ড লাগছে। একটুখানি শোবে, তুমি রেস্ট নেবে? একটা কফি পাওয়া গেলে। হ্যাঁ দিনু বলে দিয়েছিল তোমার আসলেই কফি লাগবে। থ্যাংক ইউ। বাহ, আচ্ছা আমি লুচি মাংসের ব্যবস্থাটা করি। হ্যাঁ আমি কাকিমা তুমি কি বললে? লুচি আর মাংস? আমি এতক্ষণে তো মাংসের টেরই পাই। ভম্বল আমি কিন্তু মজা করছি না। তুই কিন্তু 15টা কচুরি খেয়েছিস বাজারে, এরপরে লুচি মাংসের কথা বলছিস, তারপর আবার দুপুরে যে মাছটা আনা হয়েছে সেটা নিয়ে কি যে বলো না। ওই মাত্র 15টা ছোট দুর্বল কচুরি ঈদে বললো খুঁজেই পাচ্ছি না। আরে কাকিমা গরম লুচি যাই বলো, ব্যাপারটা কিন্তু একেবারে জমে গেছে। আমি দিচ্ছি।
এমন পড়ে যাবে, গরম হয়ে যাবে, এই পড়ে যেতে পারে, কিছু তো কিছু আরে কাকু পড়ে সাহস হচ্ছে তো এইভাবে খায় তুই ওখানে গিয়ে বস। আমি বস একটা প্লেট দাও তাড়াতাড়ি। কিছু যাবো প্লেট নিয়ে এই টেবিল বাজাচ্ছে বাবলু, বিলু কখন আসবে কিছু বলেছে? ওদেরও আসার তো কথাই। এই তো শৈলীদি, কাকু আর বিলু। আমি জানতাম তুমি আসবে। বৃষ্টি, সরি, আপনার হাজবেন্ডকে আমরা থানায় নিয়ে গিয়েছিলাম। আপনাকে হত্যা করেছে এই সন্দেহে। না না, ইটস ওকে। আই এম হ্যাপি যে তুমি ফিরে এসেছো, কারণ তোমার কিছু হয়ে গেলে তোমার ছেলেটা শেষ হয়ে যেত। আপনার তো নিশ্চয়ই খিদে পেয়েছে, আপনি বরং হাত মুখ ধুয়ে নিন। 4টে লুচি দিস না, 3টে দিস। আচ্ছা বাবলু, আমাকে একটা কথা বলো, তোমরা কি করে করতে পারলে? মানে হ্যাটস অফ। বাবলু, রাজেশ্বরী দেবীকে কোর্টে তোলা হবে। দুটো রাজ্যের পুলিশ যেটা পারেনি সেটা তোমরা পেরেছো। হ্যাটস অফ পাণ্ডব গোয়েন্দা, কি করে পারলে? হ্যাঁ, আমারও একই প্রশ্ন। আমি কাল থেকেই বলছি যে পুরো গপ্পটা আমাকে বল, বলছে না বলবো না, সবাইকে যখন একসঙ্গে বলবো তখন তুমিও শুনে নেবে। বোঝো ঠেলা। সত্যি তো, কিভাবে তোরা সবটা বুঝলি বলতো? মা, এই কেসে আমাদের থেকে বেশি কৃতিত্ব কাকিমা এবং কাকুর। আমি যা করেছি পুরোটাই নিজের মাথার মধ্যে করেছি, কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই কেসটা সলভ করেছে আমাদের বাচ্চু। হ্যাঁ, আমিও তো জানতাম না ও কখন বেরিয়েছে। তবে যা সব শুনলাম, এই এতগুলো অসহায় মেয়েকে এরকম ভাবে বাঁচানোর ঝুঁকি যে নিয়েছে ও, আমার মেয়ে বলে বলছি না, যা করেছে ভালোই করেছে। কিন্তু মা, আমার কাছে সত্যি আর কোনো উপায় ছিল না। পর্ণাদির ল্যাপটপটা থেকে জানতে পারি যে ওই প্রিন্স চার্মিং বলে ছেলেটাই সব কিছু করছিল। তারপর ওই ডেটিং সাইটে নিজের একটা অ্যাকাউন্ট খুলো আর ওকে খুঁজে বার করো। ছেলেটা ভাবলো যে ও আমাকে ট্র্যাপে ফেলছে, কিন্তু ও আমাদেরই ট্র্যাপে পড়ে যায়। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি বিচ্ছু আমাকে পুরোটাই ট্র্যাক করতে পারতো, তাই ও যেখানে ডাকলো আমি সেখানে চলে যাই। আমি জানতাম যে বাবলু দ্বারা ঠিক ওখানে পৌঁছাবে। সত্যি দিদি গায়েব হয়ে যাওয়ার পর থেকে কিন্তু একজন খুব চিন্তায় ছিল। সত্যি বাবা। বাবলু, আমাকে একটা কথা বলো, তোমরা এই পুরো ব্যাপারটা বুঝলে কি করে? মানে আমি বলতে চাইছি, বৃষ্টির নিখোঁজ হয়ে যাওয়া আর ওদিকে মেয়ে পাচার, এই দুটো ঘটনাকে তোমরা মেলালে কিভাবে? দেখো শৈলীদি, বৃষ্টি কাকিমার অন্তর্ধানের পর আমাদের কাছে সূত্র বলতে ছিল শুধু ওই বৃষ্টি কাকিমার কাজের ফাইল, যেটা আমরা ওই রেস্টুরেন্ট থেকে পাই। আর সেই ফাইলের ভেতর শুধু কিছু খবরের কাগজের কাটিং, কিছু নম্বর এবং ডেটিং সাইটসের কিছু নাম আমরা পাই।
এবং খবরের কাগজগুলো আমরা যখন ভালো করে পড়ে দেখি তখন সবকটা খবরের কাগজের কাটিংয়েই একটা করে খবর খুব কমন ছিল, সেটা ছিল মহিলাদের নিখোঁজ হয়ে যাওয়ার খবর। তাই আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে এই কেসটার সঙ্গে এই কেসগুলোর কোনো যোগ থাকতে পারে। ইভেন পর্ণাদির হারিয়ে যাওয়ার খবরটাও এর সঙ্গে যুক্ত বলে আমার মনে হয়। আমার মেয়েকে বাঁচান। আপনি একটা এফআইআর করুন। আর মেয়ের কোনো ছবি আছে? পর্ণাদির ল্যাপটপের পাসওয়ার্ড ব্রেক করে আমরা কিছু ডেটিং সাইটের নাম জানতে পারি, যেগুলো বৃষ্টি আন্টির নোটে লেখা ছিল। কিন্তু রাজেশ্বরী, আগে কি করে বুঝলি? আমি তো অফিসে থেকেই বুঝতে পারতাম না প্রথম এত ভালো ব্যবহার যে চেনার উপায় নেই। এক্স্যাক্টলি, বাবলু তো এটা কি করে জানলো আমরাও বুঝতে পারিনি। খটকা, অনেকগুলো খটকা আমার লাগে। এবং সত্যি কথা বলতে রাজেশ্বরী দেবী কিন্তু আমাদের অনেক সাহায্য করেছে। তিনি এই বিষয়টা খুব মাইনিউটলি সাজিয়েছিলেন, কিন্তু এত মাইনিউটলি সাজাতে গিয়ে কিছু ভুল করে ফেলেন। যেমন প্রথমে দেবযানী দেবীকে আমাদের বাড়িতে পাঠান ওই ফাইলটাকে উদ্ধার করতে, এবং তারপর সেই ফাইলটা আমাদের বাড়ি থেকে চুরি হয়। বাবলুদা, কে কে আলো কে ফাইলটা চুরি যাওয়ার পর আমার প্রথম সন্দেহ হয়। এরপর আমরা রাজেশ্বরী দেবীর সঙ্গে তার অফিসে দেখা করতে যাই, এবং দেখা করতে গিয়ে ওনাকে বেশ কনসার্নই লাগলো। এই অবধি সবটা ঠিক ছিল, কিন্তু তারপর উনি আমাদের সমস্ত সন্দেহ টেনে নিয়ে যেতে লাগলেন ক্ষিতীশ বাবুর দিকে। মানে ক্ষিতীশ বাবু মানে হচ্ছে ওই মন্ত্রী ক্ষিতীশ দেবনাথ? একদমই কাকু, মন্ত্রী ক্ষিতীশ দেবনাথ। আমার মনে হয় রাজেশ্বরী দেবী জানতেন, মনে হয় না, তিনি জানতেন যে মন্ত্রী ক্ষিতীশ দেবনাথের সঙ্গে সুবিনয় কাকুর একটা ভালো যোগাযোগ আছে, আর সেটাই হলো তার তুরুপের তাস। মানে এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে। আমাদের একটা ফাইলও ওর কাছে ছিল, সেটাও আনার কথা ছিল এই কেসটাকে আবার রিওপেন করার জন্য। এই মন্ত্রীর নাম কি? এটা বলা একটু অসুবিধে, বাট আই ওয়ান্ট বৃষ্টি ব্যাক। ক্ষিতীশ দেবনাথ। রাজেশ্বরী দেবী ভাবলেন যে যতদিনে আমরা ওই মন্ত্রী ক্ষিতীশ দেবনাথকে নাগালে পাবো ততদিনে উনি ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাবে। আর এক্ষেত্রেও আমাদের সঠিক দিশাটা দেখান সুবিনয় কাকু। আসলে সুবিনয় কাকুই আমাকে জানায় যে মন্ত্রী ক্ষিতীশ দেবনাথ আত্মগোপন করে আছেন, আর সেই খবরটা বৃষ্টি কাকিমাও জানতো। তুমি কি করে জানো? আমি এই হারিয়ে যাওয়া মেয়েদের নিয়ে অনেক দিন ধরে স্টোরি করতে চাইছিলাম। জেনারেলি রাজেশ্বরী দেবী আমাকে উৎসাহ দিয়ে থাকেন, কিন্তু এই ক্ষেত্রে সামহাও কিছুতেই উৎসাহ দিচ্ছিলেন না। কিন্তু আমিও ডিটারমাইন্ড ছিলাম, যেমন করে হোক এদেরকে নিয়ে স্টোরি আমাকে করতেই হবে। তারপর আমি আবার তাকে রিকোয়েস্ট করি, উনি রাজি হন। বলেন ইনফরমেশন কোথায় আছে? আমি বললাম ইনফরমেশন আছে আমার ফাইলে, ফাইলটা রেডি হোক তারপর আপনাকে দেবো। ইনফ্যাক্ট আমি খুব সাবধানে কাজটা করছিলাম, কোনোভাবে যদি একটা ইনফরমেশন লিক হয়ে যেত তাহলে ওই মেয়েদের প্রচণ্ড ক্ষতি হয়ে যেত। আমি সমস্ত ইনফরমেশন নোট করে রাখতাম, এবং তদন্ত করতে গিয়ে আমি বেশ কিছু নম্বর পাই। এই নম্বরগুলো হলো যে গাড়িতে করে ওদের তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িগুলোর নম্বর, এবং কিছু কিছু ক্ষেত্রে অটোর নম্বরও আছে, এবং সেগুলো অন্য প্রদেশের। এই জায়গাটাতে আমি কিরকম একটা কনফিউজড হয়ে যাই। এর মাঝখানে সুবিনয়ের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়, আর আমি ফাইলটা রেস্টুরেন্টে ফিরে চলে আসি। আমার গাড়িটা ছিল, মানে অফিসের গাড়িটা ছিল, কিন্তু যখন আমি বেরোই তখন আমি সেই গাড়িটা দেখতে পাই না। ওদিকে সুবিনয় আমাকে ধাওয়া করছে, সামনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাতে আমি চেপে বসি। তারপরে বুঝতে পারি ভুল হয়ে গেছে, আমি ধরা পড়ে গেছি। ড্রাইভিং সিটে যে লোকটা ছিল সেই লোকটা
চার্মিং বলে, মানে প্রিন্স চার্মিং বলে নিজের পরিচয় দিত। সেই লোকটা আসলে রাজেশ্বরী দেবীর ডান হাত। সে আমার কাছ থেকে ফাইলটা চায়, তার সঙ্গে আমার হাতাহাতি হতে থাকে, আর সেই হাতাহাতিতে আমার মোবাইলটা ছিটকে পড়ে যায়। আর সেই ফোনটাই আমরা পাই। এক্স্যাক্টলি, ওটা আমারই ফোন। আমি বুঝতে পারি যে আমি ধরা পড়ে গেছি। এই প্রিন্সকে আমি অফিসে এর আগে বেশ কয়েকবার দেখেছি। আমি দুয়ে 4 করে ফেলি। টেলিফোনে ওর কথোপকথন থেকে একটা আন্দাজ করতে পারি যে রাজেশ্বরী সব কিছু করছে এবং আমার অফিস থেকে সবটা অপারেটেড হচ্ছে। কি কাণ্ড দেখো, এ তো বাঘের ঘরে ঘোগের বাসা। আচ্ছা, ছেলেটা কি বললো ফোনে সেটা বলো তো। আমি পুরোটাই আন্দাজ করছিলাম, একদিকের কথাই শুনতে পাচ্ছিলাম। আমি যেটুকু বুঝলাম যে আমাকে গোডাউনে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, যেখানে বাকি মেয়েগুলো রয়েছে। আমি বুঝতে পারি যে আমাকে ওরা বাঁচতে দেবে না, যেমন করে মেরে ফেলবে। বাঁচতে তো আমাকে হতোই। গাড়িটা তখন ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। আমার মনে হলো আমার একটাই বাঁচার উপায়, নদীতে যদি আমি ঝাঁপ দিতে পারি তাহলে আমি বেঁচে যাব। আমি জানতাম বৃষ্টি জলে ডুবতে পারে না,